একটা এই দোষ যে হিন্দু অথবা আওয়ামী লীগ করে একটা মানুষকে কোনো দল সাপোর্ট করবে না, মানে কোন দিকে যাচ্ছে দেশ আমি জানি না, এই দেশকে তাহলে আমার না। অবশেষে খেলা কিন্তু জমে গেছে। বিচারিক ক্ষমতা নিয়ে মাঠে নামতেছে সেনাবাহিনী, যারা আসলে চেষ্টা করতেছিলেন যে এই শব্দটা প্রতিষ্ঠিত করার যে শেখ হাসিনা ভালো ছিল, আগেই ভালো ছিল, তাদের আসলে দুঃখের শেষ নাই। কারণ সেনাবাহিনী আসলে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারের আওতায় কি করতে পারবে আর কি করতে পারবে না, তো আমরা যেটা বেসিক্যালি কি করতে পারবে সেটার মধ্যে এত কিছু আছে যে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে ওয়ান কাইন্ড অফ সুপ্রিম পাওয়ার সেনাবাহিনীকে দেওয়া হয়েছে। সামনে আমরা ওয়াকারের ক্ষমতা বৃদ্ধি দেখব, সংবিধান সাসপেন্ডেড দেখব, পার্মানেন্টলি বিপ্লবী সরকার গঠন দেখব। এর আগে কোন অবস্থাতেই ডক্টর ইউনূস জাতিসংঘে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী। সেনাবাহিনীকে নিয়ে হঠাৎ করেই সরকারের এই সিদ্ধান্তের তাৎপর্য কি ঘটতে পারে? তাদের জন্য এটা দুঃসংবাদ। কারা এতে খুশি, কারাও খুশি, কেনই বা খুশি? ঈদ মোবারক। ঈদ মোবারক। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের খুব ভালো একটি দিন আসতে চলেছে সামনে। সেই সাথে মোহাম্মদ ডক্টর ইউনূসের অবস্থা ভয়াবহ খারাপ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিতর মাধ্যমে সব কিছু দেখতে পারবেন। সেনাবাহিনী হঠাৎ কেমন এভাবে পোল্টি মেরেছে এবং শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষ নিয়ে কথা বলছেন, সব কিছু আপনারা বিস্তারিতর মাধ্যমে একের পর এক দেখতে পারবেন। সেই সাথে আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন আসিফ নজরুল কি সত্যিই বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল এই দুঃসময়ে, নাকি সে ইচ্ছাকৃতভাবেই লুকিয়েছিল? সব কিছু আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিতর মাধ্যমে একের পর এক দেখতে পারবেন। বেশি কথা না বললে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট, যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নিউজ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে একের পর এক ধারাবাহিকভাবে দেখে আসি। এলাকা বা আপনাদের প্রতিবেশী কেউ যদি কোনো প্রকার লুটতরাজ, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিভিন্ন প্রকারের হুমকি দামকি যদি দিয়ে থাকে এবং আপনাদের পাশে যারা সংখ্যালঘু আছে তাদেরকে কোনো প্রকার উচ্ছেদ বা হুমকি এবং তাদের ঘর বা বিভিন্ন জিনিস উচ্ছেদ করার কোনো পরিকল্পনা করে দয়া করে আপনারা আমাদেরকে অবগত করবেন। আমরা সোনাগাজী মডেল থানায় আছি এবং আমরা ইনশাআল্লাহ প্রশাসনের সহায়তায় আমরা আপনাদের। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ঈদ মোবারক ওই মানুষগুলোর জন্য যারা আমরা ভাবছিলাম যে বাংলাদেশে এই মুহূর্তে যে অস্থিতিশীল একটা পরিবেশ চলছে, বিভিন্ন জায়গায় লুটপাট, লুটতরাজ, ভাঙচুর, তারপর নানান ইস্যুতে বাড়িতে বা ঘরে বা ব্যবসা প্রতিষ্ঠানে নানান ধরনের অস্থিতিশীল পরিবেশ ছিল, তাদের জন্য বড়ই দুঃসংবাদ। কারণ সেনাবাহিনী কোনো রাজনৈতিক দল চিনে না, আওয়ামী লীগ চিনে না, বিএনপি চিনে না, জামাত চিনে না। দুষ্কৃতিকারী যেই হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। খুবই অল্প সময়ের মধ্যে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেনাবাহিনী তাদের যেই দায়িত্বশীল নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো লোকাল এরিয়াতে ছড়িয়ে দেওয়া হবে। আপনারা যেখানেই বসবাস করুন, সেনাবাহিনীর যে কোনো সহযোগিতা নিতে স্থানীয়ভাবে আপনার নিকটস্থ থানাতেই এই মুহূর্তে সেনাবাহিনী অবস্থান করছে। তো আপনারা ভিডিওর প্রথমে একটা বক্তব্য শুনেছেন, তিনি হচ্ছেন আমাদের সেনাবাহিনীর একজন কমিশনপ্রাপ্ত অফিসার। সম্ভবত নোয়াখালীর সোনাগাজী এই এলাকাতে ব্যাপক নানান ঘটনা ঘটেছে, সংখ্যালঘু সম্প্রদায়ও আছে। সারা বাংলাদেশের যে কোনো জায়গায় এই যে বক্তব্যটা আমাদের অফিসার দিলেন, একই বক্তব্য কিন্তু সারা বাংলাদেশের সব জায়গায়, বিশেষ করে স্পেশাল কিছু নির্দেশনা দেওয়া হয়েছে সেনাবাহিনীকে। এর মাঝখানে গুরুত্বপূর্ণ অংশগুলা তিনি যেমন বলেছেন, এর পাশাপাশি কিন্তু আরও কিছু দায়িত্ব আছে সেনাবাহিনীর জন্য। সেটা হচ্ছে ল অ্যান্ড অর্ডারকে এস্টাবলিশ করা। পাশাপাশি ধর্মীয় যে কোনো প্রতিষ্ঠান, এই মুহূর্তে গত কয়েকদিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে মাজারগুলোতে আপনার নানান ধরনের ভাঙচুরের ঘটনা ঘটেছে, এগুলো কিন্তু আর করার সুযোগ নেই। কারণ জেলা প্রশাসককে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, আর এই নির্দেশনাগুলোই আমাদের সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনী তারা মেনটেনেন্স করবে। দর্শক, এই মুহূর্তে সেনাবাহিনী মাঠে নামার পর আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় দৃশ্যপটগুলো অনেকটা বদলে গেছে। কারণ বাংলাদেশের মানুষ এই একটা জিনিস জানে যে এটা অন্যান্য বাহিনী না, যে কোনো একটা আকাম করলেন আর তাদের কাছে গিয়া আমি অমুক দলের তমক বা তমক সাহেবের তমক এগুলা বইলা কিন্তু সেনাবাহিনীর কাছে পার পাওয়া যাবে না। তো আমরা আশা করি ইনশাল্লাহ আগামী 2 মাসে বাংলাদেশে যে বর্তমান একটা অস্থিতিশীল পরিবেশ আছে সেই জিনিসগুলো মেক শিওর হবে। তো সেনাবাহিনীর কাছে আমাদের আরেকটা দাবি, আমি জানি না এটা তাদের এখতিয়ারের মধ্যে পড়ে কিনা, দেখেন এই মুহূর্তে বাংলাদেশের মানুষের প্রধান আরেকটা চাওয়া হচ্ছে দ্রব্যমূল্যের যে নিয়ন্ত্রণ। মানে এটা একটা ঊর্ধ্বগতিতে চলছে এই মুহূর্তে। আমরা দেখছি বৈষম্য বিরোধী আন্দোলনের পর সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় এখনও আপনার সরকার নির্ধারিত দামে অনেক প্রোডাক্টই বিক্রি হচ্ছে না। যেমন ধরেন ডিম এবং মুরগির ক্ষেত্রে সরকার একটা দাম বেঁধে দিয়েছে, কিন্তু ভোক্তা পর্যায়ে এগুলো মনিটরিং হচ্ছে না। এছাড়াও বিভিন্ন জায়গায় চাঁদাবাজি আমরা ধরতে গেলে 50% কিন্তু কমে গেছে, এটা প্র্যাকটিক্যাল। কারণ বিএনপিও অ্যাজ এ পলিটিশিয়ান বা রাজনৈতিক দল হিসেবে তারাও কিন্তু এগুলোকে প্রমোট করছে না, কিন্তু এরপরেও আপনার সিন্ডিকেটের হাতে জিনিসপত্রগুলোর দাম আকাশচুম্বী। তো আমার মনে হয় যে সেনাবাহিনীকে তাদের মূল দায়িত্বের সাথে যদি এই দায়িত্বটা অ্যাড করে দেয়, বাজারকে মনিটরিং করা। কারণ সাধারণ মানুষের
জীবনযাত্রার প্রধান একটা জিনিস হচ্ছে 3 বেলা খাওয়ার। তো 3 বেলা খাওয়ারের জন্য কাঁচা বাজার হোক, মাছ মাংস হোক বা মুদিমালের যে দ্রব্যমূল্য, সেইটাকে যেন নির্দিষ্ট একটা যে প্রাইসটা সরকার নির্ধারিত, সেই বেচা কিনাটা যেন মেক শিওর করা যায়। এই জিনিসটা যদি কষ্ট করে একটু সেনাবাহিনী করে দেয়, আমার মনে হয় যে সাধারণ মানুষ হাফ ছেড়ে বাঁচবে। আর পাশাপাশি আপনার এলাকায় থাকা আশেপাশে যে কোনো দুর্বৃত্ত, লুটতরাজকারী অথবা অপরাধী যাদের কাছে বিভিন্ন অবৈধ অস্ত্র আছে অথবা বিভিন্নভাবে মানুষকে হুমকি ধামকি দিচ্ছে, দলীয় পরিচয় হোক, রাজনৈতিক পরিচয় হোক, এলাকার গুন্ডাপান্ডা পরিচয় হোক, সেনাবাহিনীর কাছে ফোন দেওয়া সাথে সাথে জানাবেন। কারণ সেনাবাহিনী ওই উপরের থেকে আর কোনো অর্ডার লাগবে না। প্রত্যেকটা থানা লেভেলে যেই সেনাবাহিনীর অফিসারটা আছেন তিনি নিজেই একজন ম্যাজিস্ট্রেট, নিজেই হাইকোর্ট, নিজেই আদালত, নিজেই সরাসরি জরিমানা করতে পারবেন, তাকে জেল দিয়ে দিতে পারবে। তো বুঝতেই পারতেছেন সেনাবাহিনীর কাছে কোনো দলীয় পরিচয় নাই। আপনারা নির্ধারিত এলাকায় যেখানে আছেন আপনি আপনার স্থানীয় থানাতে খবর নেন, সেনাবাহিনীর যে হটলাইন নাম্বারগুলো চালু আছে সেগুলোতে ফোন করে জানাবেন। তো আলহামদুলিল্লাহ আমরা আশা করি ভালো কিছু হবে। ভালো থাকুন। আসসালাম। ব্রেকিং নিউজ হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হচ্ছে। মূল কারণটা কি? কারণ হচ্ছে তারা ল অ্যান্ড অর্ডার নিয়ন্ত্রণে আনতে পারছে না। এটা কিন্তু ল অ্যান্ড অর্ডারের এই সিচুয়েশন হলো কেন? এর জন্য তাই বর্তমান সরকার। কারণ এটাকে এত দীর্ঘায়িত কেন করা হলো? এই যে বর্তমানে ম্যাজিস্ট্রেসি অর্ডার ক্ষমতা দেওয়া হলো আর্মিকে, এটার পেছনের কারণটা কি? পেছনের কারণটা হচ্ছে আমার হিসেবে আমি আপনাদেরকে বলেছি, এই গভর্নমেন্টটা কিছুদিন হলেও ওই জিয়াউল হক স্টাইলে ক্ষমতা পরিচালনা করবে এবং এই প্রেক্ষিতে এমার্জেন্সি অর্ডার নিয়ে আসবে। এমার্জেন্সি অর্ডার এটা একটা পূর্বাভাস আমি মনে করি। এমার্জেন্সি পূর্বাভাসের মাধ্যমে তারা আলটিমেটলি সংবিধানটাকে সাসপেন্ড করে দেবে, পার্মানেন্টলি সাসপেন্ড করে দেবে। অনেকটা ফিদেল কাস্ট্রো বাতিস্তা থেকে ক্ষমতা নেওয়ার পরে 1959 যেটা করেছিল তাই আলটিমেটলি পার্মানেন্টলি বাতিল। এবার রিভলিউশনারি গভর্নমেন্ট আনতে হলে একটা বিপ্লবিক সরকারের পরিপূর্ণ রূপ দিতে হবে। হাতে টাইম খুবই কম, কারণ ডক্টর ইউনূস জাতিসংঘে যাবে আগামী কয়েকদিন ধরে। তারপরে মিলিটারি ব্যাকআপ লাগবে, চুপ্পুকে বাদ দিতে হবে। সুতরাং চুপ্পুর সরকারের স্থায়িত্ব আমি মনে করি শেষ আসছে, একেবারে একদম শেষ। আমাদের বর্তমানে ডক্টর ইউনূস উনি সরকার প্রধান হবেন, পিছনে ব্যাকআপে মিলিটারি থাকবে এবং যে রেভলিউশনারি সরকার এখানে সেনাবাহিনীকে বিশেষ ক্ষমতা দেওয়া হবে। বর্তমান সরকার ডক্টর ইউনূসের সরকার ওনারা কিন্তু সংবিধানকে সাসপেন্ড করেন। শেখ হাসিনা মানুষের অটোক্রেসির মাধ্যমে মানুষের সাংবিধানিক অধিকারকে বা অধিকার আদায়ের সমস্ত রাস্তাকে উনি বন্ধ করে দিয়েছিলেন। এটাকে সেটা না বলে অটোক্রেটিক, ডিক্টেটর এবং অটোক্রেসির মধ্যে কিছুটা পার্থক্য আছে, যদি মুদ্রার এই পিঠ। তাই এটাকে সরাতে হলে আপনাকে রেভলিউশনারি গভর্নমেন্ট আনতে হবে। ওই সংবিধান রাখবো আবার ছাড়বো না, যেটা কিনা চুপ্পুর অধীনে শপথ নিয়ে উনি সংবিধান গ্রহণ করলেন। তো চুপ্পুর তো সংবিধান সাসপেন্ড করার কোনো রাইটই ছিল না। তাই সরকারটা এই মুহূর্তে অবৈধ। এই অবৈধ সরকার যারা কিনা বিপ্লবী সরকার না, সংবিধান সাসপেন্ড করেননি, যে অটোক্রেট শেখ হাসিনা সংবিধান, উনি আইনত জাতিসংঘে ভাষণ দিতে পারেন না কোনোভাবে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র চাইলে ভাষণ দিতে পারেন না, মার্কিন যুক্তরাষ্ট্র কিছু না। বর্তমানে যিনি জাতিসংঘের প্রধান আছেন উনি কিন্তু গাজা ইস্যুতে এবং ইসরায়েল ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গিয়েছিলেন। সুতরাং জাতিসংঘের যিনি সেক্রেটারি জেনারেল উনি মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে ডক্টর ইউনূসের সরকারকে বৈধ বলে ওনাকে ভাষণ দেওয়ার অধিকার দিবেন, এটা আইনত টেকে না, আইনত টেকে না। তাহলে রেভলিউশনারি গভর্নমেন্টের রূপ না দিয়ে ডক্টর ইউনূস সংবিধান বজায় রেখে জাতিসংঘে ভাষণ দিতে পারেন না, যদি শেখ হাসিনা অটোক্রেটিক শাসন কায়েম করছে। তাহলে আগামী কয়েকদিনের ভিতরে আমরা সংবিধান সাসপেন্ডের একটি পদক্ষেপ দেখবো বলে আশা করি। আদারওয়াইজ 1960 সালের ফিদেল কাস্ট্রোর গভর্নমেন্টের মতো উনি যদি গিয়ে ভাষণ না দেন তাহলে ওনার কোনো লিগাল ফুটিং নেই জাতিসংঘে ভাষণ দেন, এটা হতে পারে। তাই আমরা এই যে মিলিটারি আমরা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন, আমি মনে করি এটা তার একটি পূর্বাভাস। তবে এও আমি আপনাদের বলতে পারি এই সরকারের কোনো ইচ্ছা নাই আগামী 2 থেকে 3 বছর আগে কোন রকম ইলেকশন দেওয়া। কারণ এই মুহূর্তে ইলেকশন দেওয়া মানে বিএনপিকে পার্মানেন্টলি 20-30 বছরের জন্য বসিয়ে দেওয়া। তো বিএনপিকে উইক করতে হবে। বিএনপিকে উইক কিভাবে করবে? বিএনপিকে উইক করতে হলে আরেকটি রাজনৈতিক দলকে বুস্ট আপ করতে হবে এবং শেষ পর্যন্ত একটি কোয়ালিশন গভর্নমেন্টের ব্যাপারে পথ সুগম করতে হবে, যাতে ভবিষ্যতে ইলেকশন হলে আলটিমেটলি কোয়ালিশন করতে বাধ্য হবে। তারেক রহমানের বিরুদ্ধে যদি মামলা সবগুলো ড্রপ হচ্ছে একে একে, তবে তারেক রহমানের এই মুহূর্তে বাংলাদেশে যাওয়াটা ভয়ঙ্কর রিস্কি হবে বলে আমি মনে করছি। কারণ এখনো সেই পরিস্থিতি, আইনি পরিস্থিতি আসেনি। তাই খালেদা জিয়া ওনার দেশে বাইরে যাওয়া দরকার যদি চিকিৎসার জন্য, মানে সেম টাইম পার্টিকে টিকে রাখার জন্য বাংলাদেশে থাকা অবশ্যই। বাংলাদেশ কিছুদিন পরে ইলেকশনের জন্য তোড়জোড় শুরু করবে বিভিন্ন পার্টি। শেষ পর্যন্ত সেই বেইমান, বরাবর বেইমান জাতীয় পার্টির সহায়তায় জামাতকে পাশে নিয়ে একটা কিছু হতে পারে। আপনি বলতে পারেন জামাতের সঙ্গে জাতীয় পার্টি যাবে না, জাতীয় পার্টি বেইমান, জাতীয় পার্টির সকল তাপের আলো যেখানে সুবিধা হয় সেখানে যাবে। এই প্রেক্ষিতে জামাতের সাথে জাতীয় পার্টি দারুণ একটা মিল আছে। তবে সামনে আমরা ওয়াকারের ক্ষমতা বৃদ্ধি দেখবো, সংবিধান সাসপেন্ডেড দেখবো, পার্মানেন্টলি বিপ্লবী সরকার গঠন দেখবো। এর আগে কোন অবস্থাতেই ডক্টর ইউনূস জাতিসংঘে ভাষণ দেওয়া কোন রকম বিপ্লবী সরকার নামে কোন রকম ক্ষমতা রাখেন না। গতকালকে রাত্র থেকে আজ রাত 12টা থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের প্রাণপ্রিয় সেনাবাহিনী তারা রাজপথে নেমেছে এবং কি উপজেলা থেকে শুরু করে জেলা, বিভাগ, তারপর ইউনিয়নের বিভিন্ন জায়গাতে তারা তাদের দায়িত্ব পালন করে। তাদেরকে দেওয়া হয়েছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা। তো কমিশন প্রাপ্ত যে সকল অফিসার আছেন তারা ম্যাজিস্ট্রেটের মতন পাওয়ার নিয়ে চলবে। তো সেনাবাহিনী আসলে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারের আওতায় কি করতে পারবে আর কি করতে পারবে না, তো আমরা যেটা বেসিক্যালি কি করতে পারবে সেটার মধ্যে এত কিছু আছে। এই কথাটা সবাই স্বীকার করতে বাধ্য যে বাংলাদেশে যতগুলো আইনশৃঙ্খলা বাহিনী আছে অথবা সশস্ত্র বাহিনীর শাখা আছে তার মাঝখানে প্রাণপ্রিয় সেনাবাহিনী সকলের কাছেই ট্রান্সপারেন্ট অথবা আমরা যদি বলি ধরেন নিরপেক্ষ ভূমিকা বেশিরভাগ সময় পালন করেছে বা কম্প্যারিজন করলে সেনাবাহিনী টপে আছেন।
তো গতকালকে রাত্র থেকে আপনার সেনাবাহিনীকে নামানো হয়েছে। বাংলাদেশের এই মুহূর্তে যে বিশৃঙ্খল একটা পরিবেশ আছে, বিভিন্ন জায়গায় নানান ধরনের ঘটনাগুলো ঘটছে, আর পুলিশ তাদের নৈতিক শক্তি এক ধরনের হারিয়ে এই আইন শৃঙ্খলাকে আসলে কন্ট্রোল করতে পারছে না। তো আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কি আমাদের প্রফেসর ডক্টর ইউনুস, আসিফ নজরুল ইসলাম, মানে সকলে মিলে বিষয়টা নিয়ে আপনারা জানেন যে সিদ্ধান্ত নিয়ে সেনাবাহিনীকে মাঠে নামিয়েছে। এখন এই সেনাবাহিনী মাঠে নামানোর পর বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে একটা নির্দেশনা আসছে তাদের দলীয় নেতাকর্মীদের উপর। এই মুহূর্তে রাইট নাও আপনি যদি দেখেন যে সবচেয়ে বেশি ঝামেলায় পড়ছে ক্ষমতার এই পালাবদলে, সেটা হচ্ছে আওয়ামী লীগ। স্থানীয়ভাবে যারা বেশিরভাগ সময় দুর্নীতি করছে, আবার অনেকে দুর্নীতি করে নাই কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগ করছে, এটার কারণে কিন্তু বিপদে আছে। যারা দুর্নীতি করছে তারা বিপদে পড়বে, এটাই স্বাভাবিক। তারা এগুলো ভাইবা চিন্তায় চলে যে ক্ষমতায় থাকলে ফুলের মালা, ক্ষমতায় না থাকলে রূপসা চপ্পলের ভালোবাসা, এই মেন্টালিটিতে কিন্তু তারা হাঁটে। কিন্তু যারা ভালো মানুষ, যে কোনো সময় দল করার কারণে বিএনপি হোক আওয়ামী লীগ হোক বিপদে পড়ছে, তাদের জন্য অনেকটা পজিটিভ ফিডব্যাক তৈরি করবে সেনাবাহিনী। এখন সেনাবাহিনী যাতে কোনো দলের না, আজকে সেনাবাহিনীর ঘোষণা শুনছেন যে আমাদের কাছে কোনো দলের পরিচয় নাই, আপনি বিএনপি হন, আওয়ামী লীগ হন, জামাত হন, জাতীয় পার্টি হন, হিন্দু হন, মুসলমান হন, ডাজেন্ট ফ্যাক্ট, আমাদের কাজ হচ্ছে নিরাপত্তা দেওয়া। এবার যেই নিরাপত্তাকে বিশৃঙ্খল করবে তার বিরুদ্ধে সেনাবাহিনীর সাথে সাথে অ্যাকশনে যাবে। সেনাবাহিনীর এমন ঘোষণা শোনার পর আপনার আওয়ামী লীগ তারা একটা নির্দেশনা দিয়েছে তাদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে। পোস্টটিতে একটা বলা হয়েছে যে আমরা সারা দেশ থেকে খবর পেয়েছি বেশিরভাগ থানাতে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে হামলা এবং লুটপাটের বিষয়ে সাধারণ ডায়েরিও নিতে চায়নি পুলিশ। এই পুলিশ কিন্তু আওয়ামী লীগের সময়ও বিএনপি এবং জামায়াতের বেলায় একই কাজ করতো, আর এই কাজগুলাই আমাদের রাজনৈতিক দলগুলা যে যখন ক্ষমতায় থাকে পুলিশকে তাদের মতন করে ব্যবহার করে এই কাজগুলো করতো। সুতরাং এই ধরনের বক্তব্যটা খুবই নর্মাল, আর এই চিত্রটা আওয়ামী লীগ নিজেই তৈরি করছিল। এতে বলা হয়েছে যেহেতু সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি দেওয়া হয়েছে, মানে একটা বিশাল পাওয়ার দেওয়া হয়েছে, তাই এই অপরাধীদের থামাতে এখন সেনাবাহিনীর কাছে অভিযোগ দেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। তা মানে এখানে আওয়ামী লীগ যেটা বলছে যে আপনার এখন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো নেতাকর্মী অথবা কোনো সমর্থক তিনি তার ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘর, যে কোনো জায়গায় যদি ব্যক্তিগতভাবে বা প্রাতিষ্ঠানিকভাবে অন্য দল দ্বারা বিএনপি অথবা জামাত অথবা লোকালি কোনো মানে কোনো সংগঠন বা সংস্থা বা কোনো ব্যক্তিবর্গের দ্বারা যদি কেউ অত্যাচারিত হয়, নির্যাতিত হয়, নিগৃহীত হয় অথবা হুমকি ভয় ফিল করে, তাহলে যেন সাথে সাথে বিষয়টা সেনাবাহিনীর সাহায্য বা সহযোগিতা নেওয়া হয়। তো এই ক্ষেত্রে সেনাবাহিনী কি সহযোগিতা করবে? শতভাগ করবে, কারণ সেনাবাহিনীর কাজটাই হচ্ছে নিরপেক্ষ থাকা। সেনাবাহিনীর যারা কমিশন অফিসার লেভেলে আছেন তারা কিন্তু সবসময় এই পদটা বা এই পাওয়ারটা তারা পায় না। তাদের কাজই হচ্ছে বেশিরভাগ সময় আমাদের ক্যান্টনমেন্টগুলোতে থাকা, বা যখন তারা পাবলিকলি নামে তখন তারাও সর্বোচ্চ চেষ্টা করে আচার ব্যবহার দিয়া, ভালোবাসা দিয়া, ভালো কথা বলা, আর যদি দেইরামি করে তখন উল্টা লটকাইয়া, মনে করলেন যে বাঁশের কঞ্চি দিয়া চিকন চিকন আঘাত করা, অথবা দরকার লাগলে এনকাউন্টারও কিন্তু করে দিবে। কারণ সেনাবাহিনীর আরেকটা অভিযান চলছে, আপনারা জানেন সেনা পুলিশ সহ বিভিন্ন বাহিনীর যে যৌথ অভিযান চলছে। তো এই মুহূর্তে সেনাবাহিনী নামার পরে এটা সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ বা সুবিধা আমার মনে হচ্ছে এই মুহূর্তে আওয়ামী লীগই পাবে, আর সাধারণ জনগণও পাবে। আর অন্যান্য দলের মধ্যে যারা প্রতিশোধ পরায়ণ মেন্টালিটিতে ছিল, এটা করে ফেলবো, এটা ভাঙ্গা ফেলবো, এটা দখল নিয়ে নেবো, বিভিন্ন জায়গায় তারা বিপদে পড়ছে। আর সবচেয়ে আরও বড় বিপদে পড়ছে যারা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি সিন্ডিকেট চালাইতো, পুলিশকে বা ট্রাফিককে ম্যানেজ করে, তারাও কিন্তু বিপদে পড়ছে। আমরা সেনাবাহিনীকে চাই নিরপেক্ষ ভূমিকা পালন করবে। এর পাশাপাশি আমাদের ভবিষ্যতে যে রাজনৈতিক সরকাররা আসবেন তারাও এটা মাথায় রাখবেন যে এই যে ধরেন ক্ষমতায় থাকলে ওই যে ফুলের মালা, সইরা গেলে রূপসা জুতার ভালোবাসা, ক্ষমতায় থাকলে যত মামলা আছে এক রাতে সরে যাবে, ক্ষমতায় থেকে সরে গেলে এক রাত্রে আবার 200 মামলা হবে, এই ট্রেন্ডটা যতক্ষণ বাংলাদেশে পরিবর্তন না হয় এখানে কোনো সরকার আইসা এই দেশের জনগণের শান্তি দিতে পারবে না। আমাদের মধ্যে কিছু মানুষ আছি যে একজন মানুষ 100 জন মানুষের নামে মিথ্যে মামলা দেওয়ার মধ্যে আমরা এক ধরনের মামলা বাণিজ্যে জড়িয়ে যাচ্ছি। এই মুহূর্তে অনেক জায়গায় এগুলো ঘটছে। তবে যারা অপরাধী, নির্যাতন করছে, জুলুম করছে, ক্ষমতার চেয়ারে বসে মনে করছে আমি তো আমি আর কে, এদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়াটা জরুরি। তবে সাধারণ মানুষের জন্য হয়রানি না হয় এটাও খেয়াল রাখতে হবে। আশা করি সেনাবাহিনী ভালো কিছু করে। দর্শক, হঠাৎ করে কিন্তু আমরা ঘটে গেছে, আপনারা শুনতেই পাচ্ছেন তারেক রহমান কিন্তু চলে এসেছে। আমি কিন্তু সবাই এই স্লোগান দিয়েছি, আপনারা শুনতে পাচ্ছেন। আমরা কিন্তু এই মুহূর্তে লাইভে রয়েছি। তারেক রহমান কিন্তু এইমাত্র দেশে ফিরে এসেছেন এবং ডক্টর ইউনূস নাকি পদত্যাগ করেছেন, তো এবং বিএনপির হাতে ক্ষমতা তুলে দেওয়া হয়েছে এবং বর্তমানে সেনাবাহিনীকে 2 মাসের তত্ত্বাবধানের সরকার হিসেবে দেওয়া হয়েছে। তারেক রহমান ফিরে এসেছে, কয়েকদিনের মধ্যে কিন্তু আবার নির্বাচন দেওয়া হবে এবং অনেকের বলছেন যে বিএনপিকে নাকি আগামীতে স্থায়ীভাবে সরকার ক্ষমতা দেওয়া হবে এবং আওয়ামী লীগ আজীবনের জন্য নিষিদ্ধ করে দেওয়া হবে। দর্শক দেখতে পাচ্ছেন আজকে কিন্তু বাংলাদেশের সর্বস্তরে, সব জেলায়, সব বিভাগে কিন্তু বিএনপির মিছিল বেরিয়েছে। তারা কিন্তু এত খুশি কখনোই হয়নি। বাংলাদেশের প্রায় 10 কোটি মানুষ এই সমাবেশে নেমেছে। আমরা এই পর্যন্ত যেতে পারি, তাই সেখানে কিন্তু সিকিউরিটির জন্য আপনারা দেখতে পাচ্ছেন ডিবি পুলিশ, অন্যান্য সকল পুলিশ তাদেরকে কিন্তু সিকিউরিটি দিচ্ছে। তো এই দেখা যাচ্ছে জনগণের মুখে কিন্তু অনেক হাসি বিএনপি ক্ষমতা আসাতে। তো দর্শক, আপনারা কি বলছেন, আদৌ কি এইভাবে ক্ষমতা আসা ঠিক? বিএনপি কি আদৌ ক্ষমতায় চলে আসতে পারবে এভাবেই? আপনারা কি বলে মনে করেন? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। ততক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকুন আর দেখতে থাকুন। ডক্টর আসিফ নজরুল বাংলাদেশের পরিচিত ব্যক্তিত্ব। আলোচনা আছে যথেষ্ট, আর যেহেতু আলোচনা আছে, আলোচনার বিপরীতে সমালোচনা থাকবে। কিন্তু সব কিছুর ঊর্ধ্বে তিনি একজন গুণী মানুষ, তার জীবনের অনেক সফলতা আছে।
আপনি নেতিবাচক বিষয়গুলো যারা আলোচনা করতে চান তারা করবেন, কিন্তু তার জীবনের অনেক অনেক সফলতা আছে। তার যে লেখাপড়া বৈচিত্র্যময়, তিনি বাংলাদেশের পানি সংক্রান্ত যে ইন্টারন্যাশনাল ল রয়েছে এই বিষয়ে তিনি পিএইচডি করেছেন, পানি আইন নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল ডিপার্টমেন্টের কৃতি ছাত্র, শিক্ষক, সাংবাদিক, লেখক, আরও অনেক কিছু, সমাজসেবী। তারপর জাতীয় অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে জাতির বিভিন্ন সময় তিনি বসে থাকেননি। আপনি তার মতে বিরুদ্ধ হতে পারেন, কিন্তু তার কথাগুলো কখনো অস্বীকার করতে পারবেন না। তিনি টেলিভিশন টকশোতে খুবই জনপ্রিয় একজন ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি। বাংলাদেশের টকশো জগতে, টেলিভিশনের টকশো জগতে 2009 থেকে আজ পর্যন্ত যদি আমি ধরি, হাতে গোনা 3-4 জন জনপ্রিয়, গ্রহণযোগ্য এবং প্রভাবশালী যারা বক্তা, তাদের মধ্যে অন্যতম ডক্টর আসিফ নজরুল। তো তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সেই উপদেষ্টা রূপে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। এখন দায়িত্ব গ্রহণ করার পর তাকে নিয়ে অনেকের উচ্ছ্বাস ছিল। স্বয়ং সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার যে শ্রদ্ধা ভরে তিনি ডক্টর আসিফ নজরুলকে সম্বোধন করেছেন, অর্থাৎ প্রথম যখন ক্যান্টনমেন্টের মধ্যে বৈঠক হলো, তিনি বিশেষভাবে 2 জন ব্যক্তির নাম উল্লেখ করেছেন, ডক্টর আসিফ নজরুল 1 নম্বর, আর 2 নম্বরে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। যা হোক, এই সরকার যখন গঠন হলো, গঠন হওয়ার পরে এই সরকারের মূল যে ভিত্তি সেটা হলো ছাত্র সমন্বয়ক, যারা ছাত্র আন্দোলনে যারা নেতৃবৃন্দ ছিলেন, কোটা বিরোধী আন্দোলনের। তো এই কোটা বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দের উজিরে আজম, মধ্যমণি, মাথার তাজ ছিলেন ডক্টর আসিফ নজরুল। এখন আছেন কিনা, যেহেতু এটা তাদের অভ্যন্তরীণ বিষয় বলতে পারবো না, কিন্তু উনি যদি চাইতেন, মানে পুরো আন্দোলনের পরে 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, এমনকি 7 তারিখ পর্যন্ত পুরো ছাত্রদের যে নিয়ন্ত্রণ, এটি ডক্টর আসিফ নজরুলের উপর ছিল। এবং তিনি যদি চাইতেন যে তিনি প্রধান উপদেষ্টা হবেন ইন স্টেট অফ, যাকে বলা হয় ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি সেটি হতে পারতেন। ছাত্ররা তাকে সমর্থন করত। এবং আমি শিওর আমার সাথে জনাব আসিফ নজরুলের কোনো কথা হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে পছন্দ করার ক্ষেত্রে ছাত্রদেরকে প্রস্তাবের যে বিষয়টি, যদি ছাত্রদের হাতে এই বিষয়টি থেকে থাকে, তাহলে এখানে ডক্টর আসিফ নজরুলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কিন্তু যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের নিয়োগের ক্ষেত্রে সিআইয়ের কোনো হাত থাকে, আমেরিকার হাত থাকে, ভারতের দিল্লির কোনো হাত থাকে, ক্যান্টনমেন্টের কোনো হাত থাকে, সেটা ভিন্নতর ব্যাপার। কিন্তু যদি আন্দোলনকারীদের পছন্দ করার ক্ষেত্রে ডক্টর ইউনূসের অংশগ্রহণ থাকে, তো সেক্ষেত্রে ডক্টর ইউনূসকে পছন্দ করার ক্ষেত্রে ডক্টর আসিফ নজরুল, মানব জমিনের মতিউর রহমান চৌধুরী, অর্থাৎ আসিফ নজরুল, নুরুল কবির এবং যাকে বলা হয় মানব জমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, এই 3 জনের মধ্যে একটা হরিহর আত্মার সম্পর্ক আছে। আবার এই 3 জনের সঙ্গেই, বিশেষ করে এই 2 জনের সঙ্গে, অর্থাৎ মতিউর রহমান চৌধুরী এবং আসিফ নজরুলের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সম্পর্ক, এটা যাকে বলা হয় পারিবারিক সম্পর্ক। তারা মূলত যে কয়জন লোক বাংলাদেশে দীর্ঘদিন ধরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রমোট করে যাচ্ছেন, তাদের মধ্যে এই 2 জন প্রধানতম। এর বাইরে প্রথম আলো তাকে প্রমোট করে চলেছেন, ডেলিস্টা থেকে প্রমোট করে চলেছেন, কিন্তু আসিফ নজরুলের মতো বা মানব জমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরীর মতো নন, তারাই ওনাকে করেছেন। তো যেহেতু ছাত্রদের সঙ্গে ডক্টর ইউনূসের সম্পর্ক থাকার কথা নয়, এমনকি তার টেলিফোন নম্বরও এই যে সমন্বয়ক 6 জন সমন্বয়ক, তাদের কাছে থাকার কথা নয়। তো এই ছাত্র তাদের সঙ্গে যোগাযোগ করেছে, কথা বলেছে, তিনি তখন ফ্রান্সে ছিলেন। এই যোগাযোগটা অবশ্যই আসিফ নজরুলের মাধ্যমে হয়েছে। এখন আসিফ নজরুল এই কাজটি হয়তো করেছেন মানব জমিনের মতিউর রহমান চৌধুরীর মাধ্যমে, অথবা ডেলিস্টার একজন সাংবাদিক আছেন, ডেলিস্টার বাংলার যে সম্পাদক গোলাম মুর্তজা, তার সঙ্গেও ডক্টর মোহাম্মদ ইউনূসের খুবই ভালো সম্পর্ক। তো প্যারিসে তার ফোন নম্বর কোথায় আছেন, কি আছেন, এই বিষয়টি এই 3 জন, অর্থাৎ গোলাম মুর্তজা, মানব জমিনের মতিউর রহমান চৌধুরী এবং আসিফ নজরুল, এর বাইরে কেউ জানার কথা না। তো যাই হোক, এখন আসিফ নজরুল এখানে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, এবং আমার বিশ্বাস যে অন্যান্য যারা উপদেষ্টা হিসাবে এখানে নিয়োগ লাভ করেছেন, সেখানে আসিফ নজরুলের মতামত কতটা ছিল আমি সেটা বলতে পারবো না। তবে আমার বিশ্বাস যে তার পছন্দের মানুষ যদি কেউ থাকতো এবং তার যদি ক্ষমতা থাকতো, তিনি অবশ্যই মতিউর রহমান চৌধুরীকে তার এই ক্যাবিনেটে, উপদেষ্টা পরিষদে তিনি অন্তর্ভুক্ত করাতেন আসিফ নজরুলের। কিন্তু তিনি শুধুমাত্র নিজে থাকতে পেরেছেন, বাকিটা কাউকে তিনি তার পছন্দের মানুষদেরকে তিনি কোনো একটা ভালো জায়গাতে আনতে পারেননি। তো এর বাইরে যেটি হচ্ছে, সেটা আইন মন্ত্রণালয়ে তার যে পদ এবং পদবি, সেটার দায়িত্ব অনেক বেশি। আপনি জানেন যে বাংলাদেশের যে কটি সেন্সিটিভ মন্ত্রণালয় রয়েছে বৃহৎ পরিসরে, তার মধ্যে আইন মন্ত্রণালয় সবচেয়ে বড় মন্ত্রণালয়গুলোর মধ্যে অন্যতম। এটি একে তো আইন মন্ত্রণালয়, সুপ্রিম কোর্ট, নিম্ন আদালত, এরপরে এই যে বাংলাদেশের যে রেজিস্ট্রি অফিসগুলো, আইজিআর অফিসগুলো, সেটা তার অধীন। তার সঙ্গে সংসদ যে বিষয়ক যে মন্ত্রণালয়, এটাও তার অধীন। এবং আইন মন্ত্রণালয়ের ভিতরে অনেকগুলো গ্রুপ, উপগ্রুপ রয়েছে। এখানে বেশ কয়েকজন সচিব এখানে কাজ করেন। এর বাইরে
তারা সমস্ত মন্ত্রণালয়গুলোর যে আইনগত বিষয়াদি রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা মন্ত্রণালয়ের সাথে ইন্টারকানেক্টিভিটির ক্ষেত্রে আইন মন্ত্রণালয়কে সবচেয়ে বেশি কাজ করতে হয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, আর বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে তাদের যে সম্পর্কটা এটা হলো সাবস্টিটিউট। আইন মন্ত্রণালয়ের কোনো কিছু স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বহন করতে হয় না, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনেক কিছু আইন মন্ত্রণালয়কে বহন করতে হয়। ফলে আইন মন্ত্রী হিসেবে বা আইন উপদেষ্টা হিসেবে মূলত তার দম ফেলানোর সময় থাকে না, এটা হলো বাস্তবতা। তো সেই কাজ তিনি করে যাচ্ছেন, কতটা সফল কতটা ব্যর্থ এটা যারা সংশ্লিষ্ট তারা বলতে পারবেন। কিন্তু যেটি হচ্ছে যে তাকে কেন্দ্র করে তার প্রতিপক্ষ যারা আছে নানা রকম দুর্নাম এবং বদনাম রটিয়ে ফেলছে। তার ব্যক্তিগত জীবন, তার বিবাহিত জীবন, তার সাবেক স্ত্রীদের সঙ্গে তার সম্পর্ক, তারপরে তার বর্তমান স্ত্রীর সাথে তার সম্পর্ক, এরপরে তার সৎ শাশুড়ি মেহের আফরোজ শাওনের সাথে তার সম্পর্ক, তার সাবেক স্ত্রী রোকেয়া প্রাচীর সাথে সম্পর্ক, এগুলো সবই মুখরোচক। এর কারণ হলো তিনি নিজে যেমন সেলিব্রিটি, তার আশেপাশে সবাই সেলিব্রিটি। তার শ্বশুর হুমায়ুন আহমেদ সেলিব্রিটি। ফলে হুমায়ুন আহমেদকে নিয়ে যে কোনো একটা কথা যদি ফেসবুকে ছড়িয়ে দেয় কেউ, যে আসিফ নজরুল হুমায়ুন আহমেদকে চুমু দিয়েছেন, হুমায়ুন আহমেদকে আসিফ নজরুল বা হুমায়ুন আহমেদ আসিফ নজরুলকে একটা কলম উপহার দিয়েছেন, নেতিবাচক ইতিবাচক যাই বলেন না কেন, জামাই শ্বশুর একদিন এই কাজ করেছেন, এগুলো দেখবে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যাবে। তার স্ত্রী শিলা আহমেদ একসময় বাংলাদেশের খুবই জনপ্রিয়, ইটস এ মাইল্ড অ্যান্ড মানে মাইল্ড বিউটি, মানে কুইন অফ দ্য মাইল্ড বিউটি। মানে সাধারণ বাঙালি ঘরানার উজ্জ্বল শ্যামবর্ণের মেয়েদের যত সুন্দর চেহারা থাকা উচিত, হুমায়ুন আহমেদের এই কন্যার তেমনি সুন্দর চেহারা আছে। তো এরকম স্ত্রী তার আছে। তো সেই স্ত্রীকে নিয়ে যখনই কেউ কোনো একটা কথা বলবে, মুহূর্তের মধ্যে সবাই ঝাঁপিয়ে পড়বে, সেটা কি হলো দেখি কি হলো ইত্যাদি ইত্যাদি। আবার তার যে সৎ শাশুড়ি, যেটা এখন মেহের আফরোজ শাওন, শাওন বাংলাদেশের সব দিক থেকে সেলিব্রিটি, সে যে সুপার লেডি, নাচ গান থেকে শুরু করে অভিনয় সব ব্যাপারে, জীবনের সব ক্ষেত্রে, এমনকি শেষে তিনি এমপিও হয়ে গেছেন। কাজেই শাশুড়ির সাথে তার কোনো মতদ্বৈততা আছে বা শাশুড়ির সাথে সম্পর্ক আছে, মামলা মোকদ্দমা আছে, সম্পত্তি নুহাসপল্লী নিয়ে কোনো একটা বিষয় আছে, এই জিনিসগুলো খুব আকর্ষণীয়, মানে যাকে বলা হয় এই বিষয়গুলো নিয়ে যে কোনো লোক কথাবার্তা বললেই এগুলো ভাইরাল হয়ে যাবে। তো আসিফ নজরুলের নিজের কেরিয়ার যেভাবে বর্ণাঢ্য, তার বিবাহিত জীবন, তার আত্মীয় স্বজন, এমনকি তার যে সাবেক স্ত্রী, সেও সেলিব্রিটি, রোকেয়া প্রাচী। তো যে কোনো কথা বললেই এগুলো মুহূর্তের মধ্যে মার্কেট পেয়ে যায়, এবং এই মার্কেট পাওয়ার কারণে তার যে নতুন পদ পদবিতে তিনি বসে এই অনেক মানুষের ট্রলের তিনি শিকার হচ্ছেন। তো শিকারের মধ্যে যারা তাকে পছন্দ করেন না, ইতিমধ্যে অনেকে হয়তো তার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, অনেকে তার দ্বারা লাভবান হয়েছেন, অনেকে ক্ষতিগ্রস্ত হননি, কিন্তু অনেকে তার দ্বারা ঈর্ষান্বিত হয়েছেন। আসিফ নজরুল কেন এই পদ পেল, এটার কারণে কি হচ্ছে, তিনি পালিয়ে যাচ্ছেন, পালিয়ে যাবেন, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই সমস্ত কথাবার্তা নিদারুণভাবে সামাজিক মাধ্যমগুলোতে ভাসছে। তো উনি অনেকদিন চুপচাপ ছিলেন, এবং এটা সম্ভবত তার ধৈর্য এবং সূর্যের সীমা অতিক্রম করার ফলে তিনি আবার সেই ফেসবুকে এসে লাইভে এসে তিনি জানান দিয়েছেন যে তিনি এই কারণে টেলিভিশনে আসছেন না, কথা বলছেন না, তার ব্যস্ততা আছে এবং তিনি কাজ করছেন। এবং তার এই বক্তব্য নিয়ে আবার যারা ট্রল করতো আগে, এটা আরও তাদের গতি বাড়িয়ে দিয়েছে, যে হ্যাঁ আমরা তো ঠিকই বলেছিলাম, তার যদি দুর্বলতা না থাকবে কেন তিনি আবার আসলেন, এই কথা বললেন, দেখো 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 এই জিনিসটা। মানে আমাদের এই সমাজে আসলে কাজ করাটা এত কষ্টকর, কাজ না করাটা এখানে অনেক বেশি নিরাপদ। কিন্তু কাজ যদি আপনি করতে যান তাহলে আপনার ঝামেলা পোহাতে হবে। আপনি যদি ডাকাতি করতেছেন, কারণ আপনি অস্ত্র নিয়ে যাবেন, ছুরি ধরবেন, বন্দুক ধরবেন, আপনাকে আব্বা ডাকবে, আপনার পায়ে পড়বে, তারপরে আপনার কাছে তার ঘরের সর্বস্ব দিয়ে দেবে। এবং ডাকাতরা অনেক পরিবারে গিয়ে গৃহকর্তাকে বেঁধে তার সামনে তার কন্যা স্ত্রীদেরকে ধর্ষণ করে আসে, স্ত্রী কন্যাকে ধর্ষণ করে আসে। এরপরও মানুষ ডাকাতকে ভয় পায়, এবং সেই ডাকাতের কিন্তু আপনি যদি কাউকে দান করতে যান, উপকার করতে যান, মুহূর্তের মধ্যে আপনার চামড়া খুলে ফেলবে। এই হলো আমাদের সমাজের একটা চিরাচরিত পন্থা। তো এখানে আসিফ নজরুল তিনি একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের খুব ভালো অবস্থানে তিনি চাকরি করছেন, এবং তার বেতন সেখানে 10 লাখ টাকা 7-8 লাখ টাকা তো হবেই। সম্ভবত ইস্টার্ন ইউনিভার্সিটিতে তিনি সেখানে আইনের বিভাগীয় প্রধান, 5 থেকে 7 লাখ টাকা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ান, সেখানেও তার ইনকাম 1.25 লাখ টাকার কম নয়। তারপরে তার অন্যান্য দিক থেকে হয়তো ইনকাম সব মিলে তার 1,10,000 টাকা আয় রোজগার আছে। এই সব কাজ বাদ দিয়ে তিনি এই যে উপদেষ্টা হয়েছেন, তিনি যদি ঘুষ না খান তাহলে সাকুল্যে 1 লাখ থেকে 1.25 লাখ টাকা বা 1.5 লাখ টাকা অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে 2 লাখ টাকা তিনি পাবেন, এর বেশি না। তাহলে তিনি এই যে মাসে 8 লাখ টাকা লোকসান দিয়ে এই 2 লাখ টাকার লোভে এখানে আসছেন বা কাজ করতে আসছেন, এটার দায়িত্ব তাকে বহন করতেই হবে, এবং সেটা তিনি করছেন, খুব চমৎকারভাবে তিনি সেটা করছেন। এবং আমরা যারা এই দৃশ্য দেখছি এবং বলছি, আমরা খুব মজা লুটছি, কিন্তু তার পক্ষে আমরা কিন্তু কেউ কোনো কথা বলছি না। তার অনেক বন্ধু আছেন সমাজে, পত্রিকায়, তারপরে সমাজের বিভিন্ন মাধ্যমে তার বন্ধু আছে, কিন্তু কেউ, আমি অবাক হয়ে গেলাম যে আমার সাথে তার কোনো স্বার্থ নেই, আমার সাথে তার কোনো সম্পর্ক নেই। কিন্তু এর আগেও আমি তাকে নিয়ে একটা ভিডিও করেছি, আজকেও করলাম। আমার কাছে মনে হয়েছে এই লোকটির পক্ষে তার অবস্থা নিয়ে কিছু কথা বলা দরকার। এখানে যদি আসিফ নজরুল পালানি, বিশ্বাস করেন আসিফ নজরুল একা পালাবেন না, এখানে এই যে উপদেষ্টা মণ্ডলী যারা আছে সবাইকে পালাতে হবে, এবং আসিফ নজরুল হয়তো সবার শেষে পালাবেন। কিন্তু আমরা যেভাবে আসিফ নজরুলকে সবার আগে দিচ্ছি, এটা ঠিক না। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো, আইন মন্ত্রণালয় চালাতে গিয়ে তাকে নিঃসন্দেহে অনেকগুলো বিষয় অভাবিতভাবে, যেটা তিনি কল্পনাও করেননি, তাকে সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। আই আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারি। যেমন রেজওয়ানা আছেন, রেজওয়ানাও আইন আদালতের মানুষ, অ্যাডভোকেট,
তারপরে আদিলুর রহমান সাহেব তিনি বিএনপির জমানাতে ডিএজি ছিলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিলেন। ফলে অনেকগুলো নিয়োগ বদলি মন্ত্রণালয়ের বিষয়, তার অন্য মন্ত্রণালয়ের হলেও আইনাঙ্গনের অনেকেই আসিফ নজরুলের কাছে না গিয়ে কেউ হয়তো রেজনার কাছে যাচ্ছেন, কেউ হয়তো আদিলুর রহমান সাহেবের কাছে যাচ্ছেন, এবং এগুলো নিয়ে তাদের মধ্যে সম্পর্ক স্বাভাবিক নাই, একেবারে এটা নিশ্চিতভাবে বলে দেওয়া যায়। কারণ আসিফ নজরুল তার মন্ত্রণালয়ে তিনি কাজ করতে গিয়ে যদি আদিলুর রহমান সাহেবের কোনো রেফারেন্স পান, রেজনার কোনো রেফারেন্স পান, এবং সেটা নিয়ে যদি তাদের মধ্যে যাকে বলে বাতচিত হয়, তো সঙ্গত কারণেই তিনি চুপ হয়ে যাবেন, খামোশ হয়ে যাবেন। আবার তার সঙ্গে ছাত্রদের যে সম্পর্ক, এই সম্পর্কের কারণে দেখা গেল যে আরও অনেক উপদেষ্টা আছেন, তারা তাকে ঈর্ষা করবেন। ফলে তিনি তার আপন যোগ্যতা, যে যোগ্যতার বলে তিনি আজ এখানে এসেছেন, সেই যোগ্যতাগুলি তার উপদেষ্টা মণ্ডলীতে অনেকের জন্য এটি বাধা হয়ে দাঁড়িয়েছে। তিনি যে জিনিসগুলো বুঝছেন অনেকের জন্য সেটি সমস্যা হয়ে যাচ্ছে। ফলে আমরা যদি এই মানুষটিকে কাজ করতে না দিই, তাহলে আলটিমেটলি আমরা এই যে এত বড় একটা গণবিপ্লব, এত বড় একটা অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের একজন নায়ককে আমরা খলনায়কে পরিণত করে যদি এই মুহূর্তে পর্দার অন্তরালে তাকে পাঠিয়ে দেই। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।